হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে দেশের বাইরে থাকে। ডাক্তার তখন বলল, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান, কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে। প্রথমবার মা হচ্ছে তো, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহায্যের প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল, এত ঢং করো কেন? দেশে কি তুমিই শুধু একা মা হচ্ছ, আর মেয়েরা কি মা হয়নি? আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দুই চোখ বেয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। ডাক্তার বারবার বলছিল, পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন আরো অপেক্ষা করতে। আমার মা যখন আমার শাশুড়িকে বললেন, বেয়ান সাহেব, আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল, সিজার করতে যে বলছেন, জানেন সিজার করতে কত টাকা খরচ হয়? আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান। শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন, কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজার করার খরচ বহন করা। ছোট্ট একটা মুদি দোকান করে বাবা, সংসার চালান। তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে, বিয়ের বাকি। বাবার তাদের কথাও চিন্তা করতে হবে। আমি পাশে বসে থাকা মাকে বললাম, মা, আমি যদি ব্যথায় মরেও যাই তবু আমাকে সিজার করেও না। মা তখন আঁচল দিয়ে চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। একটু পর শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে, তোর বউ ঢং করতেছে, ইচ্ছা করেই চিল্লাচিল্লি করে, হাসপাতাল মাথায় তুলছে। আমি নিজেও তো 5 সন্তানের মা হইছি, কখনো তো এমন ঢং করি নাই। শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তারটা শুনে ফেলেছিল। উনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন, কি সব ফালতু কথা বলছেন? নিজের মা হয়েছেন, নিজে বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। ডাক্তারের ধমকের সুরে কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল। সিজার করার পরে 8 দিন হসপিটালে ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি। শাশুড়কে ঠিকই প্রতিদিন ফোন দিত, অথচ আমার সাথে একটা বারও কথা বলতে চাইতো না। 8 দিন পর আমি যখন বাসায় আসলাম, তখন আমি নিজের ইচ্ছেই আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একবার বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে। স্বামী প্রথম যে কথাটা ছিল সেটা হলো, আমি বিদেশ আসার সময় তোমার কাছে 9,000 টাকা রেখে গিয়েছিলাম, সেই টাকা কিভাবে খরচ করেছো তার হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম। আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো। আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমায় সরাসরি বলতো, তোমায় আমি 3 বেলা খাওয়াচ্ছি, তোমার আবার কিসের হাত খরচ? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর একটু চেক আপের জন্য আসতে। আমি যখন শাশুড়ির কাছে ডক্টরের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম, শাশুড়ি মুখের উপরে বলল, টাকা লাগলে তোমার বাপকে বলো, আমি তো তোমাকে বলি নাই ঢং করে সিজার করতে। এখন 2 দিন পর পর তোমার ডাক্তারের কাছে যাবে আর টাকা আমায় দিতে হবে, সেটা তো হবে না বাবু। আমি তোমার পেছনে 1 টাকাও খরচ করতে পারবো না। বাধ্য হয়ে বাবাকে যখন ফোন করে বললাম, বাবা, আমার কিছু টাকা লাগবে, আমার ডক্টর দেখানোটা খুব জরুরি, তখন আমার বাবা উত্তর দিল, বিয়ের আগেও তোর খরচ বহন করতাম, আর এখন বিয়ের পরেও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর প্রতি এখন আমার কোনো দায় দায়িত্ব নেই। আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম। আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না। কিন্তু বাবা যখন বললো আমার প্রতি তার কোনো দায়ভার নেই, তখনই খুব কষ্ট পেলাম। তার মানে মেয়েরা বিয়ের পর সত্যি বাপের বাড়ি থেকে পর হয়ে যায়। সিজার করার 45 দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয়, কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। আর তার কারণ হলো
আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার লাগলো। সেদিন স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে, আমায় কিছু টাকা পাঠাবেন, আমার ডক্টর দেখানোটা খুব জরুরি, আমার স্বামী তখন উত্তর দিল, তুই এখনো মরিস না কেন? স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলা বাদে আমার আর কিছুই বলার থাকে না। রাতে বিছানায় বসে ভাবছিলাম, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মানো, আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা। এখন যদি আমি আমার স্বামীর সংসার না করি, তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নেবে না, আর আমি যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত জ্বলে পুড়ে মরবো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনাদের কাছে যদি কোনো সমাধান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা একজন আপু পাঠিয়েছেন, যার হাজব্যান্ড প্রবাসে থাকেন। তার জীবনের কাহিনীটা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আপনারা যারা গল্পটা দেখছেন, আপনাদের কাছে যদি ওনার প্রশ্নের কোনো উত্তর থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি সেলিনা। আমার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে। রফিক ছিল আমার স্বামী, হাসি খুশি পারিশ্রমিক। বিয়ের 1 বছরের মাথায় সে মালয়েশিয়া চলে গেল কাজের জন্য। বলল, কয়েক বছর কষ্ট করবি, তারপর তোরা রাজকীয় জীবন পাবি। প্রথম দিকে প্রতিদিন ফোন করত, সকালে উঠেই খবর নিত, রাতে ভিডিও কল দিয়ে আমার মুখ দেখত। আমি ভাবতাম এই মানুষটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু ধীরে ধীরে ফোন আসা কমে গেল। সপ্তাহে একবার, মাসে একবার, তারপর কখন যে কয়েক মাস কেটে যেত টেরই পেতাম না। আমি গ্রামে একা, বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি আলাদা থাকে। একদিন বান্ধবী খবর দিল, তুই রফিক ভাইয়ের নতুন ছবি দেখছিস? দেখি রফিক এক বিদেশি মহিলার কাঁধে হাত রেখে হাসছে, নিচে লেখা মাই লাভ। আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। পরে শুনলাম সে নাকি ওদেশে বিয়েও করে ফেলেছে। আমি বুঝলাম টাকা দিয়ে বাড়ি হয়, কিন্তু ঘর হয় না। প্রথম কয়েক সপ্তাহ ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু গ্রামের মানুষের করুণার চোখে তাকানো সহ্য হয়নি। একদিন এক লোক সাহায্যের নাম করে ইঙ্গিতপূর্ণ কথা বলল, তখনই বুঝলাম একলা মেয়ের দিকে এই সমাজ কিভাবে তাকায়। পরের দিন থেকে প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন পড়ানো শুরু করলাম। টাকাটা বেশি ছিল না, কিন্তু নিজের হাতে উপার্জনের শান্তি অন্যরকম। রাতের একাকিত্ব তখনও ছিল, তবে আমি শিখেছিলাম কাউকে আঁকড়ে বাঁচা মানে নিজের সুখকে বন্ধ রাখা। 3 বছর কেটে গেছে, এখন আমি স্থায়ী শিক্ষক। নিজের ঘর সাজিয়েছি, গ্রামের মানুষ এখন আমাকে শিক্ষিকা আপা বলে সম্মান করে। তখনই স্কুলে নতুন শিক্ষক এলেন, মাহিম। শান্ত, ভদ্র, আন্তরিক। প্রথমে দূরে রেখেছিলাম, কিন্তু বুঝলাম সে আলাদা। একদিন বলল, আপনি অনেক লড়াই করেছেন, আমি যদি পারি সেই লড়াইয়ের সঙ্গী হতে চাই। আমি চুপ করে আকাশের দিকে তাকালাম, মনে হলো নতুন এক সন্ধ্যা নামছে, যার পরে আলো আছে। আমি তাড়াহুড়ো করিনি, শর্ত দিলাম, আমার স্বাধীনতা, আমার কাজ, আমার সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। মাহিম বলল, আপনি যেমন আছেন তেমন ভাবেই আমার ভালো লাগে। 1 বছর পরে ছোট্ট করে বিয়ে করলাম। আজ আমরা একই স্কুলে পড়াই, আর বিকেলে গ্রামের মেয়েদের জন্য বিশেষ ক্লাস নেই। আমি চাই না কোনো মেয়ে শুধুমাত্র অপেক্ষা করেই জীবন নষ্ট করুক। আমি এখন সেলিনা বেগম, এক শিক্ষিকা, এক স্ত্রী, আর নিজের জীবনের মালিক। বিয়ের পর প্রথম ঈদে আমি গ্রামের সব গরিব মেয়েদের নতুন জামা কিনে দিলাম। তারা যখন হাসি মুখে আমার কাঁধ ধরে বলল, আপা, আপনি না থাকলে আমরা এটা পেতাম না, তখন বুঝলাম আলো শুধু নিজের জন্য হলে তার মূল্য কমে যায়, অন্যের জীবনে ছড়িয়ে দিলে তবেই তা সত্যি হয়। মাহিম আর আমি মিলে গ্রামের এক প্রান্তে নারী শিক্ষা কেন্দ্র শুরু করলাম। সন্ধ্যায় মেয়েরা এসে পড়ে, কেউ পড়ালেখা শিখছে, কেউ সেলাই, কেউ কম্পিউটার চালানো। প্রতিটি মেয়ের চোখে আমি নিজের পুরনো চেহারাটা দেখি, অপেক্ষায় ভরা, কিন্তু ভয় পায়। আমি তাদের বলি, দূরের আলো দেখে বসে থেকো না, নিজের ভেতরে আলো জ্বালাও। একদিন হঠাৎ খবর পেলাম রফিক গ্রামে ফিরেছে। বাজারে আমার সঙ্গে তার দেখা হয়ে গেল। সে অবাক হয়ে তাকালো,
তারপর কেমন অপরাধীর মতো নিচের দিকে তাকালো। বলল, তুমি ভালো আছো তো সেলিনা? আমি হেসে বললাম, আমি খুব ভালো আছি রফিক, তুমি কেমন? আমার চোখে তখন কোনো অভিমান ছিল না, শুধু দূরের একজন মানুষের জন্য শুভ কামনা। রফিক হয়তো ভাবেনি যে মেয়েটাকে সে ফেলে গিয়েছিল সে একদিন নিজের আলোয় এমন উজ্জ্বল হয়ে দাঁড়াবে। এখন আমার গল্পের নাম আর দূরের আলো নয়, এটা পথের আলো। কারণ আমি শিখেছি, যাত্রা যতই কঠিন হোক, নিজের আলো নিয়ে হাঁটলে পথ একদিন নিজেই সুন্দর হয়ে যায়। নারী শিক্ষা কেন্দ্র চালাতে গিয়ে বুঝলাম, শুধু পড়াশুনো শিখিয়ে হবে না। গ্রামের মানুষদের মানসিকতা না বদলালে মেয়েরা কখনোই সত্যিকার স্বাধীন হবে না। অনেকেই পেছনে কথা বলতে লাগলো, মেয়েরা বেশি শিখলে বাড়ি ভাঙে, শিক্ষিকা আপা গ্রামের মেয়েদের মাথা উঁচু করে দিচ্ছে। প্রথমে রাগ লাগতো, পরে বুঝলাম এটা ভয়, তাদের ভয়। মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায় তবে পুরনো শাসন হারিয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম, এই ভয়কে অজ্ঞতা থেকে মুক্ত করতে হবে। মাহিম পাশে ছিল। আমরা গ্রামে আলোচনা সভা শুরু করলাম, যেখানে পুরুষ মহিলা একসাথে বসে কথা বলতো। ধীরে ধীরে কয়েকজন বদলাতে শুরু করলো, কিন্তু সবার নয়। ঠিক তখনই একদিন এক চিঠি এলো, মালয়েশিয়া থেকে নয়, শহর থেকে। রফিক লিখেছে সে অসুস্থ, একা, আর ভুল বুঝতে পেরেছে তার। সে ক্ষমা চেয়ে বলেছে আমি যদি চাই তবে একবার দেখা করতে চায়। চিঠিটা পড়ে আমার ভেতরে ঝড় উঠল। মাহিমকে বললাম, তুমি কি রাগ করবে যদি আমি রফিকের সঙ্গে দেখা করি? সে শান্তভাবে বলল, তুমি যা ঠিক মনে করো করো, কিন্তু মনে রেখো, অতীত শুধু তখনই শান্ত অতীত শুধু তখনই শক্তি হারায় যখন আমরা তাকে ভয় পাই না। আমি শহরে গেলাম। রফিককে দেখে মনে হলো সে অনেক বয়স্ক হয়ে গেছে, চোখে অনুতাপ। কিন্তু আমি বুঝলাম আমি আর সেই মেয়ে নই যে তার জন্য অপেক্ষা করত। আমরা কথা বললাম, ক্ষমা করলাম, বিদায় নিলাম। ফিরে এসে অনুভব করলাম আমার হৃদয় এখন মুক্ত। মাহিমের সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর হলো। আমরা এখন শুধু স্বামী স্ত্রী নই, আমরা একে অপরের স্বপ্নের সঙ্গী। সে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার অনুপ্রেরণা। আমরা ঠিক করলাম নারী শিক্ষা কেন্দ্রটিকে আরো বড় করব। শহর থেকে প্রশিক্ষক এনে মেয়েদের চাকরি পাওয়ার সুযোগ করে দিব। 5 বছর পর আমার ছাত্রীরা এখন নিজের ব্যবসা করছে, কেউ স্কুলের শিক্ষক হয়েছে, কেউ আবার শহরে চাকরি করছে। যখন তারা ফিরে এসে বলে, আপা, আপনার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, তখন মনে হয় আমার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। আমার গল্পের শেষ নেই, কারণ আমি বুঝেছি আলো একা রাখলে নিভে যায়, ছড়িয়ে দিলে চিরকাল জ্বলে থাকে। দূরের আলো থেকে আমি এখন পথের আলো, আর এই আলো